এরই মধ্যে আজকে কার্যত কাউকে না জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে সকালে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গেলেন। দেখুন, এক দেশ এক ভোট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বিজেপি সরকার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যকে আমাদের কোনোভাবেই প্রমোট করতে দেওয়া যায় না। আজকে এক দেশ এক ভোট বলবে, কালকে এক দেশ এক বলবে, আর যে ইউনিয়ন অফ স্টেটস এই সংজ্ঞাটাকে হয়তো রাখতে চাইবে না বিজেপি সরকার আগামী দিনে। এদিকে এগিয়ে যেতে চাই, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা মোশন আনা হয়েছিল, মুলতবি প্রস্তাব, সেটা পাস করতে দেওয়া হলো না এবং আলোচনা কিভাবে দিয়েছে। দেখুন, স্পিকার স্যারের হাতে যে আইন আছে, আইনের বলে সেটা তিনি করছেন, তিনি আইনের মধ্যে থেকেই করছেন। তবে একটা কথা, ক্যাবিনেট যেভাবে লেডে হচ্ছে শুধু রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত, আমাদের রাজ্যের নাকি এই সরকারের আমলে নাকি প্রায় 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সমগ্র বিষয় মিলিয়ে প্রায় 2,43,000 কোটি টাকার মতো। এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা দরকার, কিন্তু এখতিয়ারের মধ্যে যখন রাইট আছে, অধিকার আছে, আলোচনা না করতে দেবেন কি দেবেন না, এক প্রপার উনি বলছেন থ্রু আপনি এতে আসুন, কি বলে আপনার যে আর্টিকেল অনুযায়ী আসুন, যে এই মেনে আসুন, সেটা করতে দিচ্ছেন। কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি করেছে। 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ছোটখাটো বিষয় নয়। আফ্রিকার মানে কোন এক কান্ট্রির ইকোনমি চলে এত টাকা ইকোনমি নাই, টোটাল ইকোনমি। সেই ধরনের দুর্নীতি আমাদের রাজ্যে করেছে। মাধ্যমিক সেটা নিয়ে আমার প্রশ্ন থেকে বড় কথা হচ্ছে, ইউনিয়ন অফ স্টেট যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টকে ক্রমশ কুক্ষিগত করার চেষ্টা করছে, এই কনসেপ্টকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। সেটা আমাদেরকে কোনোদিন হতে দেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গেলেন না ঠিকই, আজকে সকালে কাউকে না জানিয়ে তিনি দিল্লি থেকে ফিরে এলেন এবং সকালবেলায় সাত সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বন্দ্যোপাধ্যায় দেখুন, তার পিসির বাড়ি সে যাবে না। না, আমরা এরকম হলো ভাবছি যে অভিষেক বাবুর সাথে মমতা ব্যানার্জির লড়াই আনতেন না, আমাদের ভাবাটাই আমার মনে ভুল হচ্ছে। তার পরিবারের একজন তিনি সদস্য, কোনো বিষয়ে হয়তো মতনৈক্য থাকতেই পারে, কিন্তু আমরা যেরকম ভাবে দেখছি যে তার বাড়িতে যাচ্ছে, এটাকে খবর করতে হচ্ছে, আমার মনে হয় এগুলো আমাদের হয়তো তাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে না। দিল্লি থেকে কি কারোর কোনো উল্লেখ রয়েছে তাতে স্পষ্ট যে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং এই মর্মে যে টাকা মুখ্যমন্ত্রী বলেছেন 21 তারিখের মধ্যে দেবে, তো সেই মর্মে এসপিটা দেখা যাচ্ছে এই ধরনের বক্তব্য সরকারের তরফে। তা সরকার তো স্বীকারই করে দিল। সরকার তো উঠতে বসতে স্বীকার করে নিচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আপনার মেডিকেলে আপনার কোটাতে যে সার্টিফিকেটের নিয়ে দুর্নীতি হচ্ছে, স্বীকার তো করে নিচ্ছে ক্ষেত্রে। কিন্তু আমার কাছে আমাদের বক্তব্য যে যারা প্রকৃত কাজ করলো তাদের টাকাটা এখনো বন্ধ করে রাখা হলো কেন? কাজের আইনে উল্লেখ আছে দুর্নীতি হলে তদন্ত করতে পারবে, আবার সে 100 দিনের কাজের আইনে বলা হচ্ছে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। তো বুঝাচ্ছে না কেন? কে ফেক ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলছে, তার জন্য যে প্রকৃত কাজ করলো তারা কি টাকা পাবে না? আর যেটা ফেক কোনটা অরিজিনাল, এটা তো সরকারের দায়িত্ব নির্ধারণ করা। না, যে কাজ করছে সে ঠিক করে দেবে, অমুকেরটা খারাপ মানে ফেক আছে ওটা দেবো না, আমারটা অরিজিনাল আমাকে দাও। হতাশা প্রকাশ করছেন, এরপরেও এই তদন্তের পরে কিছু ডেলিগেশন। দেখুন, মানরেগা প্রকল্প আজকের নয়, 2-2.5 বছর ধরে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা 20 লক্ষের অধিক কাজ করেছে, 100 দিনের কাজের আইনে কাজের 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে, সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করে গেছে কেন্দ্রের বিজেপি সরকার। এখন ভোট আসছে, একটু তৎপরতা দেখাচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি, তারা ফাঁকা জায়গায় ঘুরছেন। আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না, যাদের দেওয়া উচিত কাজের 100 দিনের কাজের আইনে 15 দিনের মধ্যে, তাদের টাকাটা এখনো বুঝিয়ে দিচ্ছে না। তবে হ্যাঁ, তৎপরতা দেখাচ্ছে, আমরা চাই আরো তৎপর হোক। যাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড, তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজরা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে তো বুঝতে পারবো যে না, ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে। না, কিন্তু এই যে এসওপি রিপোর্টটা যেটা দেখুন, ব্যাপারটা আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরসন হোক, যারা দুর্নীতি করছে তারা শাস্তি পায়। কারণ ইতিপূর্বে সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে, সাকসেস রেট কি আছে, সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সিবিআই হাতে তো অলরেডি তারা তদন্ত করছে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে, এসএসটি থেকে শুরু করে বিভিন্নতে, তাদের কতটা সাকসেস হচ্ছে।
বছরকে বার বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না। আমরা চাই যারা দুর্নীতি করেছে তাদের সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে দিয়ে কোনো কমিশন গঠন করতে পারে, সিটের মাধ্যমে হতে পারে, সিআইডি হতে পারে, সিবিআই হতে পারে, ইডির মাধ্যমে তদন্ত। আমরা চাই এটাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ। মানরেগা নিয়ে নাকি অ্যাকশন, মানে শুভেন্দু অধিকারীর জন্যই নাকি এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে। তৃণমূলকে একটা আগে জবাব উত্তর দেওয়া দরকার যে যে কারণে তল্লাশিটা করছেন কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থা, এটা লিগ্যাল না ইলিগ্যাল। ইলিগ্যাল ওয়েতে যদি করে তাহলে আমরাও বিরোধিতা করব, কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে? যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে? দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে। বাট হ্যাঁ, অবশ্যই শাসকে আছে শুভেন্দু বাবুরা, ওই জন্য সেই ফ্যাসিলিটি নিয়ে বলছে। ঠিক যে ধরে রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লারা, সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো, 6 ঘন্টা টাইম দিলে দেখে নেবো, পুলিশ সরে গেলে দেখে নেবো। এই ধরনের যেভাবে শওকত মোল্লার আশপাশে যারা নেতারা ঘুরে তারা যেমন বলে, শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো সেই রকমই বলতে চাইছে। তবে একটা কথা বলবো, রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় কি ইডি কি সিবিআই কি সিআইডি, এটা আমরা চাইবো। আগামী 8 তারিখ মোশাররফ হোসেন এই যাত্রা ভাঙড় এলাকাতে, এটা কি অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? ওসব নিয়ে আমরা ভাবি না। মুশাররফ হোসেন যাবেন কি মমতা ব্যানার্জি যাবেন কি অভিষেক ব্যানার্জি যাবেন, ওটা নিয়ে আমরা ভাবি না। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে 2,29,000 কোটি টাকা খরচের কোনো হিসেব মিলছে না। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছে বিজেপি। ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই 2,29,000 কোটি টাকা। দেখুন, আমরা তো এটাই জানি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যের যে বরাদ্দগুলো আসে সেই বিষয়গুলোতে নিয়ে টোটালটাই মিশিয়ে দিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার মিটিং মিছিল সব করছে, প্রোটেস্ট করছে। আমরা বারবার বলছি আইনের দ্বারস্থ হন, আইনের দ্বারস্থ না হয় বাকি সবটা করছে। আর জানতে পারছি ক্যাগের রিপোর্টের পরে যে কিভাবে ঘাপলা হয়েছে, কিভাবে দুর্নীতি হচ্ছে। আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি। ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে কিছু কিছু ক্ষেত্রে যে টাকা নাকি আটকে রেখেছে বলছে, যেগুলো কিছু আটকে রাখার কারণ হচ্ছে ইউসি না দেওয়ার জন্য। আশা করবো রাজ্য সরকার ইউসি দিয়ে দেবে, কোন জায়গায় কত টাকা খরচ করেছে তার ইউসি দিতে অসুবিধা কোথায়, দিয়ে দেবে, আমাদের প্রাপ্য আমরা পেয়ে যাবো। ওটাই ভাইটা ঠিক আছে, আরেকটা 2022 সালে টেটের যে পরীক্ষা হয়েছিল তার কোনো ইন্টারভিউ এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, এই মর্মে আমি আজকে বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মেনশন করবেন যে একে তো প্রাথমিক টেটের ক্ষেত্রে 2017 সালে লাস্ট টেট হয়েছিল, তারপরে হলো 2022। এই মধ্যখানে এতটা বছর নষ্ট করেছে তার অপদার্থ রাজ্য সরকার। তারপরেও 2022-এর টেটে যারা পাস করলো, উত্তীর্ণ হলো, তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ ডাকা হচ্ছে না। আমরা চাই, আজকে মেনশন করেছি যে 2022-এ যারা টেটে উত্তীর্ণ হয়েছে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের ইন্টারভিউ নেওয়ার পরে মেধার ভিত্তিতে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারণ প্রাথমিক বোর্ডের যিনি সভাপতি আছেন তিনি বলছেন অনুমোদন পেলে 50,000 নিয়োগের মতো ক্যাপাসিটি আছে, নিয়োগ করতে প্রস্তুত আছে। তাহলে শিক্ষা ব্যবস্থা একটি যে 50,000 ভ্যাকান্সি, 50,000 যে অধিক ভ্যাকান্সি আছে শিক্ষকের অভাবে, তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আর শিক্ষক না থাকার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে। সেই জন্য আজকে বিধানসভায় মেনশন করেছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে 2022-এর যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে মেধার ভিত্তিতে। দেখুন, প্রশ্নপত্র আটকানোর জন্য অনেক প্রচেষ্টা করছি, তারপরেও ব্যর্থ হচ্ছে। নিশ্চিতভাবে যে প্রচেষ্টাতে কোনো গাফলতি আছে। ফোন অ্যালাউ নয়, মানে এগুলো অ্যালাউ নয়, সে অ্যালাউ না হওয়ার পরেও কিভাবে ফোন নিয়ে ক্লাস মানে পরীক্ষার এক্সাম সেন্টারে ঢুকছে, প্রশ্ন থেকে যাচ্ছে। তারা যারা দায়িত্বে আছে তারা হয় সহযোগিতা করছে নাহলে ব্যর্থ হচ্ছে। এটাও তো হতে পারে যেভাবে তাদের ডিএ বাকি আছে ডাইরেক্ট তারা হয়তো রাগ মিটাতে পারছে না, এইরকম ভাবে রাগ মিটিয়ে নিচ্ছে সরকারের বিরুদ্ধে। যদি এটাই হয় তাহলে আমরা চাইবো না যে সরকারি কর্মচারীরা এরকম ভাবে সরকারের সাথে কাজে অসহযোগিতা করুক। আমরা চাই ডিএটাও বুঝিয়ে দেওয়া, সাথে সাথে
সরকারি কর্মচারী যারা আছেন তারা আরো কর্তব্য পরায়ণ হয়ে উঠুক, কিন্তু শিক্ষামন্ত্রীকে এই দায় এড়িয়ে যেতে পারেন না। শিক্ষামন্ত্রীকে এই দায় নিতে হবে। আর যে পেপারসের কথা বলছেন তো, খরচ দেখাচ্ছে তো, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। যেটা হওয়া দরকার ছিল, আমাদের যে বছরে পরীক্ষার্থী বাড়া দরকার, বাড়ার পরিবর্তে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। সেই নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি নাই, বা যারা স্কুল ছুট হচ্ছে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে কি করে। উপরন্তু আমরা দেখছি যারা স্কুল ছুট তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করে, সেই পার্শ্ব শিক্ষকদের সাম্মানিকটাও ঠিকঠাক দিচ্ছে না। ফলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। তিনি বলছেন যে আমি 1 মাস ধরে কষ্টে আছি, বাঙালি সংখ্যালঘু একমাত্র মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র হিসেবে আর থাকছি না, সংখ্যালঘুদের তরফে চাপ আসছে, তাই আমি তৃণমূলে থাকতে পারছি না। মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি, আমি সংখ্যালঘু বলেই কি আমার কথা শোনা হচ্ছে? বিবেক দর্শন হচ্ছে, তাই উনি পদত্যাগ করেছেন। হয়তো অনেকটা পরের দিন আর বিবেকে দর্শন হয়েছে, অনেক আগে দর্শন হওয়া দরকার ছিল। কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভিতরে কি আছে আর প্রকাশ্যে কি আছে সেটা বুঝতে পারছে, ঠিক হাতির দাঁতের মতো। তৃণমূল কংগ্রেস যেটা দেখায় সেটাই ভিতরে কি আছে সেটা বুঝতেই পারছে কামাল হোসেন সাহেব। কারণ আমরা দেখেছিলাম ইতিপূর্বে অ্যাসেম্বলি হাউসের মধ্যে ডক্টর হুমায়ুন কবির সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সংখ্যালঘু মহিলাদের 500-র পরিবর্তে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেওয়া যায় না। তারপরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে অবাঞ্ছিত মন্তব্য শিকার হতে হয়েছিলেন, তার কিছুদিনের মধ্যেই তার নামে একটা কেস হয়ে গেল, এফআইআর হলো তার এগেনস্টে। আবার শুনলাম তার সিইউডি পর্যন্ত তুলে নিয়েছিল, একটা কোশ্চেন করেছিল, একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য, তার ভাষায় 500-র পরিবর্তে 1000 টাকা দেওয়ার জন্য। সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করেছে, কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেননি। রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে, যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে এই সাচার কমিটির যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করব, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেবো, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে তোমাদের বিশাল ডেভেলপ হয়ে যাবে। আজকে প্রায় 12 থেকে 13.5 বছর সরকারটা চলছে, সংখ্যালঘু সমাজ কি উপকৃত হচ্ছে? না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে পেয়েছে, না কর্মসংস্থান ঠিকঠাক হয়েছে। সরকারি চাকরিতে 4% ছিল, এখন 1% নেমেছে। সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে। তবে একটা সাথে বলবো, শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এ ধরনের ব্যাপার না, সংখ্যাগুরু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে এই সরকারের আমলে। বিভিন্ন সেই আজকে সেটা তালিকাটা দেখলাম। আরেকটা বিষয় হচ্ছে জেল নিয়ে আজকে গুরুত্বপূর্ণভাবে কারাবন্দির কিছু বক্তব্য রয়েছে। না কোশ্চেন কি বিগত দিনে আমি লিখিত কোশ্চেন জমা করেছিলাম কারামন্ত্রীর দপ্তরে। আজকে সেই লিখিত উত্তর সহ আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছিলাম। আমার কোশ্চেন ছিল যে একজন জেলবন্দি সারা দিনের কত টাকার খাবার বরাদ্দ করা হয় এবং এক সপ্তাহে খাবার কি রুটিন আছে, কোন দিন কি খাবে তার ডিটেলস সেখানে যেটা দিয়েছে সেটা দেখলাম, আর আমার বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখলাম বিস্তর তফাৎ। ওখানে বললে কাছে 52 টাকা 74 পয়সা একদিনের খাবারের জন্য বরাদ্দ করা হচ্ছে, কিন্তু আমি যে খাবার খেয়েছি বা আমাদের সাথে যারা ছিল বা জেলবন্দি যারা আছেন বা যারা জামিন পেয়ে আছেন তারা জিজ্ঞাসা করলে পাবেন খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই 52 টাকা 74 পয়সার মধ্যে আসছে না। বলা আছে 75 গ্রাম মাছের কথা, যে মাছ আমি খেয়েছি, যা আমি তখনও ভাবছিলাম, আজকেও বলছি, মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো, এত পাতলা, 10-12 গ্রামের আশপাশে হবে। এটা যে টাকা বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন জেলবন্দি পাচ্ছে না, আর আমরা সেটাকে বলছি সংশোধনাগার বলছি, আমরা জেলও এখনো বলছি না। তাহলে খাবারের কোয়ালিটি দেখার জন্য, দেখভালের জন্য মনিটরিং কমিটির কথা বলেছিলাম, যে কমিটি আছে তাকে অ্যাক্টিভের ব্যাপারে বলেছিলাম। দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয়, ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে নিতে পারবে, শীতকালের জন্য কিন্তু প্রচন্ড
চাপ হয়ে যায়। কারণ হচ্ছে 4টা থেকে 4:30 আর্লি 5টার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে। সেটা মানুষ ডিনার আমরা স্বাভাবিকভাবে মানে বাংলার মানুষ একটু লেট নাইট খায়। জেলের ক্ষেত্রে ধরছি আমি 8টা 8:30 খাবো। যদি 8টা 8:30টার সময় শীতকালে 5টার সময় খাবারটা ধরে নিই তাহলে 3 ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না। আর যা কোয়ালিটি ওটা ভাত থেকে চালে পরিণত হয়ে যায় আমার। ফলে যারা জেলবন্দি থাকেন, সংশোধনাগারে যারা থাকেন তাদের সমস্যা হয়। সেই জন্য মাননীয় মন্ত্রী স্যারের আমি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এই খাবারের টাইম টেবিলটাও যাতে ঠিকঠাক হয় সে বিষয়ে জানিয়েছি। রাজ্য সরকারের কারামন্ত্রীর একটা গত ফিনান্সিয়াল বাজেটের সময় একটা বলেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে যারা জেলে আছে তাদের সাথে পরিবারের লোকজনের দেখা সাক্ষাতের ব্যাপারে যদিও কিছু কিছু জেলে গিয়ে যারা জেল কর্তৃপক্ষ আছে এটা মিসগাইড করেছিলেন। আজকে একজন বিরোধী বিধায়ক প্রশ্নটা করলেন, সাপ্লিমেন্টারি কোশ্চেন করলেন যে ওখানে বলা আছে কোর্ট অর্ডার নিয়ে নাকি দেখা করতে হবে, কিন্তু মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছেন কোনো কোর্ট অর্ডারের ব্যাপার নয়, ওখানে সিস্টেম মেনটেন করে ওরা গেলেই ইন্টারনেটের মাধ্যমে দেখা করতে পারবে। ধন্যবাদ।